ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি বয়েলের সূত্র নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমি চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব এবং চার্লসের সূত্র হতে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেগুলো সব আমি ডিসকাস করব। তোমরা ক্লাসটা ভালো করে শোনো, দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো। যদি কোনো পয়েন্ট না বুঝতে পারো আমাকে অবশ্যই ফোন করবে, আমি বলে দেব, বা ক্লাসে তোমরা সেগুলো জিজ্ঞাসা করে নেবে। তাহলে প্রথমে তোমরা হেডিং করো চার্লসের সূত্র। লেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সহিত সমানুপাতিক হয়। ভালো করে দেখো। তাহলে চাপ যখন স্থির, গ্যাসের ভর যখন স্থির, তখন ওই গ্যাসের আয়তন কার সঙ্গে সমানুপাতিক হবে? না, ওই গ্যাসের পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলে যে উষ্ণতাটা লিখি সেই পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এখানে আমরা এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি লিখতে পারি? ভি সমানুপাতিক টি, যখন কি পি এবং যখন পি এবং এম স্থির, পি এবং এম স্থির বা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এটাকে আমরা যদি ইকুয়াল করি কি লিখবো? ভি ইকুয়াল টু কে টি, বা অর আমরা ভি বাই টি যদি আনতে চাই তাহলে হবে কি কে। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম এটা হচ্ছে চার্লসের ইকুয়েশন, চার্লসের সমীকরণ। তাহলে কোনো গ্যাসের দেখো আয়তন এবং তার পরম উষ্ণতার অনুপাত সর্বদা কি হবে? ধ্রুবক হবে। যদি ওই গ্যাসের ভর এবং তোমার চাপ স্থির থাকে। তাহলে যদি দুটো গ্যাসের ক্ষেত্রে আমাদের যদি অঙ্ক আসে তখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব সেইটা আমাদের জানতে হবে, তাই না? যে কোনো গ্যাসের ক্ষেত্রে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারি? প্রথম গ্যাসের ক্ষেত্রে ধরো আয়তন ভি ওয়ান, তার উষ্ণতা টি ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু এদের রেশিওটা অনুপাতটা ধ্রুবক হবে। আবার আর একটা গ্যাস, তার আয়তন ভি টু, উষ্ণতা টি টু, তাহলে এদেরও অনুপাতটা কে হবে? তাহলে এটা যা এটা তাই। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, যখন কি মানে যে দুটো গ্যাস নেব তাদের ভর এবং চাপটা স্থির। তাহলে এখানে কি যখন এম এবং কি পি স্থির, এই তাহলে চার্লসের সূত্র কিছুই নেই, এগুলো ক্লাস 9-10-এর ছেলেমেয়েরাও বলে দেবে, তোমরা শিখে এসছো, তাই না? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। কিন্তু দেখো চার্লস যখন প্রথমে সূত্র দিয়েছিলেন উনি কিন্তু এভাবে দেননি। প্রথমে উনি বলেছিলেন, লেখো চার্লসের সূত্র আমরা প্রথমে যেটা বলেছিলেন, আমরা যেটা ক্লাস 9-10-এ পড়ে এসেছি সেই সূত্রটা একবার শিখিয়ে দিচ্ছি। লেখো যে স্থির স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
যে আয়তন থাকে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের 1/273.15 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ভালো করে দেখো, তাহলে কি বলেছিলেন উনি আগেই বলেছিলেন যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, হ্যাঁ, যে কোনো গ্যাসে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই আয়তনের 1/273.15 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এইটা বোঝানোর জন্য ভালো করে দেখ, তাহলে মনে করি, এটা ব্যাখ্যা করছি, মনে করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 লিটার। কত লিটার? V0 লিটার। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন কত বাড়বে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি হবে কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বাড়ে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা হবে তার 1/273 অংশ বৃদ্ধি পায়, তাই তো? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন ছিল কত? V0। তাহলে যে আয়তন ছিল তার 1/273, তার মানে অংশ, তার এর মানে গুণ, এর 1/273 অংশ 1/273.15। তাহলে এত লিটার তাহলে কি হবে? বাড়বে। জিরোতে ছিল তো V0, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কত বাড়বে? যে আয়তন ছিল তার 1/273 অংশ। হ্যাঁ, তাহলে ছিল V0 এর 1/273.15 অংশ, তাহলে V0 ইন্টু হয় এর মানে গুণ, ঠিক আছে? একটা বাঁশ 100 মিটার, তাহলে তার 1/2 অংশ কাদায়, তার মানে কতটা কাদার মধ্যে? তাহলে 100 ইন্টু 1/2 মানে 50। সেরকম V0 ছিল, তার 1/273.15 অংশ বৃদ্ধি পেয়েছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে? V0 ইন্টু 1/273.15 লিটার। ক্লিয়ার? তাহলে যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বাড়ে কত, তাহলে জাস্ট T আবার গুণ হবে, তার মানে কত হবে? এই V0 ইন্টু T/273.15 এত লিটার আয়তন বাড়বে। তাহলে আমার ছিল V0, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে আয়তন বৃদ্ধি হয়েছে হয়তো। তাহলে এখন অন্তিম আয়তন মানে আয়তন বাড়ার পর কত আয়তন হলো, তাহলে এটা বেড়েছে আর আগে ছিল V0, তাহলে V0 প্লাস এটা, তাই না? তাহলে এখানে লিখবো অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয় কত? তাহলে V0 প্লাস কি? V0T/273.15 এত লিটার। এইটা এখন এটা ছিল, এটা বেড়েছে, এটা হয়েছে। এখানে আমরা V0 কমন নিলে কত হতো? তাহলে 1 প্লাস T/273.15 লিটার হতো। তাহলে এটা ছিল কিন্তু আগে, যখন চার্লস প্রথমে যে সূত্র দিয়েছিল এটা ছিল, তা বোঝা গেল?
তার মানে উষ্ণতা বাড়ালে দেখো আয়তন বাড়ে, এখান থেকেই পেয়ে গেছি আমরা। সেটা আমরা এত বড় করে না বলে এখন শর্টে আমরা সূত্রটা লিখি যে চাপ যখন স্থির, গ্যাসের ভর যখন স্থির, তখন উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি হয়। এখানে তাই তো হয়েছে, উষ্ণতা বেড়েছে, গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়েছে, তাই না? ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল। এবার আমরা এখানে পড়াবো পরম শূন্য উষ্ণতা। ব্যাপারটা কি তোমরা জানো সবাই, তবু একবার লেখো যে পরম শূন্য উষ্ণতা কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো কি না, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে ওই গ্যাসের পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, তার মানে যে উষ্ণতায় গ্যাসের আয়তন কি হবে, শূন্য হয়ে যায়। দেখো অ্যাকচুয়ালি পরম উষ্ণতা হয় না, গ্যাসের আয়তন কোনোদিন শূন্য হয়? কারণ গ্যাসের উষ্ণতা যদি কমাতে থাকি না, গ্যাস প্রথমে তরলে পরিণত হয়, তাহলে তরলের তো একটা আয়তন থাকবে। তরলের আয়তন কোনোদিন শূন্য হতে পারে? হতে পারে না। তাহলে এটা আমরা কি ম্যাথামেটিক্যালি পরম শূন্য উষ্ণতা আমরা বের করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে পরম শূন্য উষ্ণতা হতে পারে না, এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরম শূন্য উষ্ণতাটা কি বললাম, এর মান আমরা বলে দিচ্ছি যে এর মান কত না -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। ঠিক আছে, এবারে অনেক সময় আমার পরীক্ষায় আসতে পারে যে কোনো গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখাবো। তাহলে এখন তোমরা হেডিং করো গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলছি, গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। ক্লিয়ার? গ্যাসের পরম শূন্য উষ্ণতা মান নির্ণয় করব আমরা। ভালো করে দেখো, তাহলে আমরা এখানে বলছি যে মনে করি গ্যাসের পরম শূন্য উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমরা বলছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে কত,
কত হবে? V0 ছিল, আর একটু আগে দেখিয়েছি V0 ইন্টু টি বাই 273.15 এত হবে, তাই না? তাহলে আবার আমরা কি জানি, এটা আমরা কমন নিচ্ছি, V0 1 প্লাস টি বাই 273.15 এইটা। আবার আমরা জানি এখানে কি পরম শূন্য উষ্ণতাটাকে আমরা টি ধরেছি, তাহলে এই গ্যাসের আয়তন কত হবে? V0 পরম শূন্য উষ্ণতায় আয়তন কত হবে? 0 হয়ে যাবে, কারণ পরম শূন্য উষ্ণতাকে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি। এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন এটা হয়েছে, এটা চার্লসের সূত্রানুসারে ছিল V0, আর V0 টি বাই 273.15 বেড়ে হয়েছে এত। আর এখানে পরম শূন্য উষ্ণতাকে কত ধরেছি? টি ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি গ্যাসের আয়তন কি হবে? 0। তার মানে এইটা ইকুয়াল টু কি? 0। অতএব আমরা কি লিখব? অতএব এই V0 ইন্টু 1 প্লাস টি বাই 273.15 ইকুয়াল টু 0, অর এখান থেকে কি বের করতে পারি? টি ইকুয়াল টু মাইনাস 273.15। তাহলে এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, তার মানে অতএব পরম শূন্য উষ্ণতা হলো মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় আসে এরকম ভাবে বলবে। আমাদের দেখো, আমাদের ছিল তোমার V0 0 ডিগ্রিতে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন হবে কত? এইটা। আর আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা ধরেছি, তার মানে আয়তন কি হবে? 0 হবে। তার মানে এইটা ইকুয়াল টু কি? 0। এইটা ইকুয়াল টু 0। তার মানে এখানে পরম শূন্য উষ্ণতা হলো কত? মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? বোঝা গেল? এবারে দেখো, আমরা পরম স্কেল উষ্ণতার সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সম্পর্ক দেখাবো। তার মানে কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সম্পর্ক। তাহলে এখানে লেখো যে পরম স্কেলে উষ্ণতার সঙ্গে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখ পরম স্কেলে এই যে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাকে পরম স্কেলে ধরা হয়েছে 0 কেলভিন ধরা হয়েছে। 0 কেলভিন, এইটাকে কত কেলভিন ধরা হয়েছে? 0 কেলভিন। হ্যাঁ, ভালো করে দেখো, পরম স্কেলে এইটাকে 0 কেলভিন ধরে এই সম্পর্কটা করা হয়েছে। তাহলে -273 0কে 0 কেলভিন ধরলে আর কি, ধরলে এই সম্পর্কটা পায়। দেখ, টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কি হবে? টি প্লাস 273.15 এত কেলভিন হবে। ভালো করে দেখ, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন ধরা হয়েছে। তাহলে তুই যদি এক ডিগ্রি বাড়া, তাহলে -272.15 হলে কি 1 কেলভিন, কারণ এটা 0 কেলভিন, তাহলে এটা 1 বাড়ালে মানে কি মাইনাস কমছে। আবার -271.15 হলে 2 কেলভিন, তাহলে এরকম ডট ডট ডট। যখন এখানে কত হচ্ছে, এখানে তো যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, তখন এখানে কত হচ্ছে তোমার 273.15 কেলভিন, 273.15। তাহলে এই এখান থেকে ভালো করে ধরে দেখো, এইটাকে 0 কেলভিন ধরেছি, তাহলে
এক বাড়ালে 1 কেলভিন, 2 বাড়ালে 2 কেলভিন, এরকম বাড়ানো বাড়ানো মানে কি মাইনাসটা কমছে, আস্তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করব তখন এত কেলভিন হচ্ছে। তাহলে 0 ডিগ্রি মানে এত কেলভিন, তাহলে টি ডিগ্রি হলে কি হবে, এতর সঙ্গে যে হবে সেইটাই বসাবো। এখানে যদি বলি 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা +2, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড বলেছি, তাহলে টি প্লাস 2 73.15। তাহলে এটা কিন্তু রিলেশন, ভালো করে মনে রাখবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান তাহলে কত কেলভিন না 27 প্লাস 273.15 এত কেলভিন, তার মানে কি 300.15 কেলভিন। অঙ্ক করার সময় এই 0.15টা আমরা সাধারণত নেগলেক্ট করি, কিন্তু তোমার এনসিআরটিতে কিন্তু 15টাকে ধরা হয়েছে। হ্যাঁ, তোমাকে বলে দেবে অঙ্কেতে ধরতে হবে কি না হবে। তাহলে রিলেশনটা বোঝা গেল আশা করি। চার্লসের সূত্র থেকে এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হলো। পরম শূন্য উষ্ণতা কি, এর মান কিভাবে নির্ণয় করতে হয়, পরম উষ্ণতার স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড উষ্ণতার স্কেলের সম্পর্ক ক্লিয়ার। দেখো এবার আমরা চার্লসের সূত্রের উপর নির্ভর করে কিছু লেখচিত্র তোমাদের দেখাবো। তাহলে এখানে লেখো চার্লসের সূত্রের উপর নির্ভর করে কিছু লেখচিত্র। হ্যাঁ, তাহলে প্রথমে 1 নম্বরে আমরা বলছি এতে দেখো ভি ভার্সেস টি এর লেখচিত্র, এটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলে। ভি ভার্সেস টি এর লেখচিত্র যখন সেন্টিগ্রেড স্কেলে করছি, এই উষ্ণতাটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলে, তখন দেখো আমাদের এরকম ভাবে লেখচিত্রটা করতে হবে। দেখে না, খুব ভালো করে এইটা দেখো, বুঝতে পারবে তোমরা। তাহলে এইটাকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, আর এদিকে বাড়ছে, এদিকে এরকম হয়ে 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 প্লাস 273.15, এদিকে আসছে কমে কমে মাইনাস 273.15। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা কোন স্কেলে বলছি, টি সেন্টিগ্রেড স্কেলে, মনে থাকে যেন এটা সেন্টিগ্রেড স্কেলে বলছি। তাহলে আমরা দেখেছি যে উষ্ণতা বাড়লে দেখো এইরকম ব্যাপারটা ছিল যে ভিটি ইকুয়াল টু কি হয়, V0 ইন্টু এটা ভলিউম আয়তন ফাইনাল ভলিউম, তাহলে ইকুয়াল টু কি হয় 1 প্লাস টি বাই 273.15। তাই না, যত তুমি উষ্ণতা বাড়াবে সেন্টিগ্রেড স্কেলে তত কি এই ভলিউমটা বাড়বে। তাহলে এটাই তো ছিল। তাহলে আমাদের উষ্ণতা যত বাড়ছে, ধরো জিরোতে কিছুটা ভলিউম ছিল, এটা V0, এদিকে ভলিউম ভি, তাহলে এইটাকে মনে করলাম V0, কত মনে করলাম V0। যত টেম্পারেচার বাড়বে তাহলে কি হবে, উপরের দিকে যাবে, বাড়ছে। আর টেম্পারেচার যদি কমাই কমবে, তাহলে এক সময় জিরো ভলিউমটা কি আসবে, জিরোতে আসবে। এটা ডট ডট দিচ্ছি, যদি কমাই তাহলে এইটা হচ্ছে কত -273, এইটা হচ্ছে জিরোতে আসবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কখন করছি না কনস্ট্যান্ট প্রেসারে, ধরো এটা P1, এই প্রেসারে করছি। ঠিক আছে, কিন্তু প্রেসারটা যদি ভালো করে দেখ, প্রেসারটা যদি আমরা ইনক্রিজ করি, তাহলে প্রেসার ইনক্রিজ করলে ডিফারেন্ট প্রেসারে যদি ডায়াগ্রামটা করি, তাহলে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কি হবে, ডিক্রিজ করে যাবে, ভলিউম ডিক্রিজ করে যাবে। তার মানে যত প্রেসার বাড়াবো ভলিউম কি হবে, কমে যাবে। তাহলে হাই প্রেসারে যদি এই লেখচিত্রটা করতাম, তাহলে ভলিউম যে বাড়ছে অত দ্রুত উপরের দিকে বাড়ছে, তাহলে অত হতো না, এর নিচে থেকে হবে। তাহলে এইটা কিন্তু এর নিচে থেকে ভলিউমটা বাড়বে, কারণ ভলিউমটা অত বেশি বাড়তে পারবে না, বাড়বে কিন্তু এটা নিচে থেকে। আর এটা যেমন উপর দিয়ে বাড়ছে, এটা নিচের দিক দিয়ে বাড়বে। তাহলে এখানেও তোমার কি হচ্ছে, এই এটা P1, এটা কি
P2 তে, তাহলে টু ডিফারেন্ট প্রেসারে আমাদের ডায়াগ্রামটা এরকম হবে। তাহলে এখানে কি P2 টা গ্রেটার দেন P1। আর শুধু যদি তোমার ভি ভার্সেস টি ডায়াগ্রাম করতে পারে একটা সিঙ্গেল প্রেসারে, তাহলে আমরা এরকম করে দেব, নর্মাল যে কোনো একটা ড্র করে দেব। তাহলে প্রেসার বাড়ালে তো ভলিউম কমে, আগে পড়েছি বয়েলের সূত্র, ওই জন্য এটা নিচে হাই প্রেসারে এই ডায়াগ্রামটা একটু নিচে গেল, কারণ ভলিউম থেকে একটু কমে গেল একটু ভলিউম। ঠিক আছে, কিন্তু -273 সবার ভলিউম 0 হয়ে যাবে। তাহলে এটা কোন স্কেলে? সেন্টিগ্রেড স্কেলে। কিন্তু যদি এটা কেলভিন স্কেলে আমার পড়তো, এটা ভি ভার্সেস টি কেলভিন স্কেলে এরকম পড়লো, ওটা এ বললাম, বি তে বললো যে ভি ভার্সেস টি ব্র্যাকেটে বললো কেলভিন স্কেল মানে অ্যাবসলিউট স্কেলে, তখন আমরা দেখো চার্লসের সূত্রে কি পড়লাম, ভি ইকুয়াল টু কে ইন্টু টি। তাহলে কেটা কনস্ট্যান্ট, টি বাড়লে ভি বাড়বে, এইটা আমরা পড়েছি। ভালো করে দেখো, খুবই ইন্টারেস্টিং এগুলো, যখন যে স্কেলে আসবে সেই স্কেলে ড্র করতে হবে। তাহলে এদিকে কি ভি আর এদিকে কি টি, এটা কিন্তু ব্র্যাকেটে কেলভিন স্কেল। তাহলে টি যদি 0 হয় তাহলে ভলিউম কি হবে? 0 হবে। তাহলে গ্যাসের ভলিউম তো 0 হতে পারে না থিওরিটিক্যালি, আমরা বলেছি তার আগে লিকুইডে কনভার্ট হয়ে যায়। সেই জন্য আমরা একটু দূরে থেকে টানছি, এই এখান থেকে দিচ্ছি, এমনি বাড়ছে। তো একটা প্রেসারে যদি পিটা তো কনস্ট্যান্ট, ধর এখানে কনস্ট্যান্ট প্রেসার P1 এ বললো, তখন এইরকম। আর এইটা কি করে দেবো? ডট 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 করে দেবো। ঠিক আছে, কিন্তু যদি হাই প্রেসারে বলতো, তাহলে প্রেসার বাড়লে কি হয়? ভলিউম কমে যায়। তাহলে এখান থেকে আর উপরে যাবে না, একটু নিচে থেকে শুরু হবে। তাহলে এখান থেকে অরিজিন থেকে হবে, কিন্তু এই ডট 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 দিয়ে আমরা এখান থেকে করব। এইরকম হবে। তাহলে ইনক্রিমেন্টটা অত হবে না, এটা তাহলে কি নিচে চলে আসবে, যেহেতু প্রেসার বাড়লে ভলিউম কমে যায়। তাহলে প্রথমটা উপরে ছিল, দ্বিতীয়টা কি আসবে? নিচে আসবে, এটা P2। তাহলে এখানে কি P2 গ্রেটার দেন P1। তাহলে দেখো, হাই প্রেসার যত বাড়াবো, তাহলে তোমার এই কার্ভটা যে ভি ভার্সেস টি, টি বাড়ালে তো ভলিউম বাড়বে, সেটা কিন্তু লো প্রেসারে যতটা না বাড়ছে, হাই প্রেসারে একটু কমে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে, ভলিউম বৃদ্ধিটা কমে যাচ্ছে, ওই জন্য নিচে থেকে হবে। যদি আরো হাই প্রেসার দিতাম, আরো নিচে থেকে হতো। কিন্তু অরিজিনের কাছ থেকে আমরা 0টা ধরছি না, কেন? ভলিউম তো 0 হতে পারে না, সেই জন্য এখানেই। তাহলে সেন্টিগ্রেড স্কেলে যদি আমার পড়ে, তাহলে কি হবে? এই লেখচিত্র, সেখানে -273.15 সেন্টিগ্রেডে 0 হয়ে যায় ভলিউম। আর যদি কেলভিন স্কেলে পড়ে, এইটাকে তো আমরা 0 ধরেছি না, তাহলে এখান থেকে হবে 0 ভলিউম। এই কেলভিন স্কেল হলে 0টা এখান থেকে স্টার্ট, ভলিউম 0টা এখান থেকেই যাচ্ছে। তাহলে আমাদের এরকম যদি লেখচিত্র আসে, আমরা খুব সহজে সেগুলো দেখাতে পারবো এবং আনসার করতে পারবো। খুব ভালো করে এই জায়গাগুলো কিন্তু প্র্যাকটিস করবে, খুব ভালো করে। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে ক্লিয়ার হলো। অ্যানাদার লেখচিত্র আমাদের পরীক্ষায় আসে, লেখো যে ভি বাই টি ভার্সেস টেম্পারেচার। দেখো চার্লসের লতে আমরা কি দেখলাম? ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লটা মানে লেখচিত্রটা ড্র করছি। দেখো এই এদিকে বললাম ভি বাই টি, আর এদিকে বললাম কি টেম্পারেচার। তাহলে টেম্পারেচার আমি যতই বাড়াই না কেন, তাহলে ভি বাই টি কি হবে? সব সময় কে পাবো, কে ভ্যালু পাবো। তাহলে এটা কি এক কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার যখন কনস্ট্যান্ট 1 2 যাই বলি, যে কোনো কেলভিনে, 1 কেলভিনে যা ভলিউম মানে ভি বাই টি রেশিও যা পাবো, 2 কেলভিনেও তাই পাবো, 3 কেলভিনেও তাই পাবো, 4 কেলভিনেও তাই পাবো, সেম পাবো। এই
তাহলে এটা কি পেলাম না এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, এক্স অক্ষের সঙ্গে একটা সমান্তরাল লেখচিত্র পেলাম, সরল রেখা পাওয়া গেল, তাই না? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরল রেখা পাওয়া গেল। সব জায়গায় এখানে যা ভি বাই টি এই টেম্পারেচারে, এই টেম্পারেচারেও তাই, এই টেম্পারেচারে তাই, এই টেম্পারেচার, প্রত্যেক টেম্পারেচার ভি বাই টি এর ভ্যালু সেম হবে যখন কি এর প্রেশারটা কি কনস্ট্যান্ট একটা পিওন প্রেশারে। আমরা যদি প্রেশারটা একটু ইনক্রিজ করি তাহলে ভলিউম কি হয় ডিক্রিজ করে, প্রেশার বাড়ালে ভলিউম ডিক্রিজ করে, তাই না? প্রেশার যদি বাড়াই ভলিউম কি হয় ডিক্রিজ করে, তার মানে ভি বাই টি এর ভ্যালুটা কি হবে কমে যাবে। তাহলে এখান থেকে এর নিচে থেকে হবে এই 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 এই, তাহলে দেখো এইরকম হবে, ঠিক আছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এটা কি বললাম P2, তার মানে P2 গ্রেটার দেন P1। এই তাহলে এরকম যদি লেখচিত্র একটা প্রেসারে যদি আসে তাহলে যে কোনো একটা ড্র করে দেব, যদি হাই প্রেসার লো প্রেসার আসে তখন আমরা দুটো ড্র করে দেব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আমার অ্যানাদার লেখচিত্র আসে ডিতে। দেখো ডিতে আসে তোমার লগ ভি ভার্সেস লগ টি, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আগে ভেঙে নেবে যে আমরা দেখলাম কি ভি ইকুয়াল টু কে টি, তাহলে দুদিকে লগ নেবে, লগ ভি ইকুয়াল টু কি লগ কে প্লাস লগ টি। তাহলে এটা কি এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এম এক্স বললাম, আর এটা সি, এটা কনস্ট্যান্ট। তাহলে এম কিছু নেই মানে কি প্লাস ওয়ান আছে। তাহলে এখানে দেখো আমরা দেখাতে পারি এই জায়গাটা, তাহলে এদিকে আমরা বললাম লগ টি আর এদিকে কি বললাম লগ ভি, লগ টি আর লগ ভি। তাহলে এখানে দেখ লগ টি যদি 1 হয় 2 হয় 3 হয় যাই হতে পারে, তাহলে এখানে কি লগ টি যখন 0, এটা যদি 0 হতো, এর ভ্যালুটা 0 ধরছি, তাহলে একটা ভ্যালু পেতাম, এরকম একটা ভ্যালু পাচ্ছি, লগ কে পড়ে আছে, লগ ভি ইকুয়াল টু লগ কে আছে। এবারে যদি 1 হয় তাহলে লগ কে প্লাস 1, 2 হলে লগ কে প্লাস 2, তাহলে আস্তে আস্তে কি বাড়ছে। তাহলে একটা এরম পাবো, এরম একটা কি পাচ্ছি সরলরেখা, পজিটিভ মানে ধনাত্মক নতিযুক্ত একটি সরলরেখা পাওয়া যায়, ধনাত্মক নতি, এই সরলরেখার নতি কত ধনাত্মক, তাই না? ধনাত্মক নতিযুক্ত একটা সরলরেখা পাচ্ছি। আর এইটা ডট ডটটা করে আমি যদি অ্যাটাচ করি তাহলে এইটা হচ্ছে ছেদিতাংশ, এইটা হচ্ছে লক্ষ্যটা ছেদিতাংশ। তাহলে নতি, নতি মানে স্লোপ, নতি ইকুয়াল টু কত এম, এমটা তো কিছু নেই মানে প্লাস ওয়ান। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা ইকুয়াল টু 1, তার মানে থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি। তার মানে নতি কোণ কত, নতি কোণ এইটা, এইটাকে আমরা নতি কোণ বলি, এইটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। আমার শুধু পড়ে সরল রেখাটা, তাহলে সরল রেখা পড়লে আমরা এগুলো দেখাতে পারবো, তাই না? এগুলো কিছুই নেই, ভালো করে দেখো, এরকম যদি পরীক্ষায় আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। বোঝা গেল? এই যে লেখচিত্রগুলো আমি করলাম তোমরা বারবার প্র্যাকটিস করবে, না পারলে কিন্তু আমাকে বলবে। শুধু যদি লগ ভি বাই টি ভার্সেস টি আসে তাহলে একটা দেখাবে, যদি ডিফারেন্ট প্রেসারে দেখায় তাহলে দুটো দেখাবে, শুধু যদি আসে তাহলে একটা করে লেখচিত্র আঁকতে হয়। আমি দুটো প্রেসারে দেখিয়েছি, দুটো প্রেসারে দেখানোর দরকার নেই, যদি দুটো প্রেসারে আসে তাহলে দুটো প্রেসারে দেখাবো, আর না হলে যে কোনো একটা হয়, এই নিচেরটা বা উপরটা একটা দেখাবো। ক্লিয়ার? এবারে তোমরা লেখো চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের সম্পর্ক। লেখো যে বয়েল এবং চার্লসের সূত্রের সম্পর্ক।
দেখো আমরা বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্রানুসারে ভি ইনভার্স প্রপোর্শনাল টু পি যখন কি টি এন এম স্থির, এটা 1 নম্বর দিলাম। চার্লসের সূত্রানুসারে ভি ডাইরেক্ট প্রপোর্শনাল টু টি যখন পি এবং এম স্থির, এটা 2 নম্বর দিলাম। তাহলে এটা কম্পেয়ার করলে কি হচ্ছে টি বাই পি, তাহলে এটা ইকুয়াল করলে কি হচ্ছে কে টি বাই পি, তাই তো। और এখানে কি বলতে পারি পিভি, টিটা নিচে এলো, পিভি বাই টি ইকুয়াল টু কি কে। তাহলে দেখো এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনটা কিন্তু চার্লস এবং বয়েলের সূত্রের সম্পর্ক, একদম সিম্পল রিলেশন। তাহলে যদি আমাদের অঙ্ক পড়ে তাহলে আমরা কি পাবো, দুটো গ্যাসের ক্ষেত্রে কি লিখবো, P1 V1 বাই T1 ইকুয়াল টু কে, আবার কি P2 V2 বাই T2 ইকুয়াল টু কে। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে P2 V2 বাই T2, এটাও ইকুয়াল টু কে। তার মানে এটা আর ইকুয়াল টু এটা কি দুটো সমান। ক্লিয়ার? তাহলে এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে, এই রিলেশনটা থেকে পরীক্ষায় অঙ্ক আসলেও আসতে পারে, সাধারণত আসে না, অন্যান্য সূত্র আছে এখানে ইম্পর্টেন্ট, সেখান থেকে আসবে, তবুও এই সূত্রগুলো তোমরা দেখে রাখবে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পারলে সবাই? পরের ক্লাসে আমি অন্যান্য যে সমস্ত গ্যাসের সূত্রাবলী আছে সেগুলো নিয়ে আলোচনা করব, সেখান থেকে কিছু প্রবলেম আলোচনা করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।